তাহলে আজকে পড়বো আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ভাগ। ওকে, সেখানে আজকে ডেটটা লিখে নাও। কত তারিখ আজকে? 12। তাহলে অ্যামাইনো অ্যাসিডের অপরিহার্যতা অনুসারে, অপরিহার্যতা মানে বডিতে কোনটা কিরকম লাগে তার অনুসারে অ্যামাইনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে এক রকমের অ্যামাইনো অ্যাসিড যেগুলো হচ্ছে আমাদের বডিতে কি হয় বলো, বডিতে তৈরি হয় না, বডিতে তৈরি হয় না, বডির থেকে বাইরে থেকে নিতে হয়। তাহলে বলো যেসব জিনিস আমাদের বাইরে থেকে নিতে হবে সেগুলো কি বলো, অপরিহার্য হবে না পরিহার্য হবে, মানে আমাদের পরিহার্য নেই। তাহলে যেসব জিনিস আমাদের বাইরে থেকে নিতে হবে সেগুলো হচ্ছে আমাদের অপরিহার্য, মানে ওগুলো যদি না নিই তাহলে বডি আমাদের নিজে থেকে বানাতে পারবে না, তাই তো? তাহলে যেসব জিনিস যদি আমরা বাইরে থেকে গ্রহণ না করি তাহলে বডি নিজে থেকে বানাতে পারবে না, সেদেরকে তাদেরকে বলা হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এদের সংখ্যা কটা? এদের সংখ্যা হচ্ছে 9টা। ঠিক আছে, তো সেগুলো আমাদের নামগুলো জানতে হবে এবং লিখতে লিখতে হবে। হেডিং দাও সবাই। অ্যামাইনো অ্যাসিড উপরে দাও, লিখো। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি জিনিস অলরেডি আগের দিন আমরা পড়ে নিয়েছি। এবার অ্যামাইনো অ্যাসিড কি জিনিস অলরেডি পড়ার পরে আমরা ভাগ করবো অ্যামাইনো অ্যাসিডকে। ঠিক আছে, তাহলে একদিকে লিখো হচ্ছে অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য বা এসেনশিয়াল, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি জিনিস লিখছি আমি, ঠিক আছে। আর এদিকে একদিকে লিখো হচ্ছে অপরিহার্য, মানে যেগুলো অপরিহার্য নয়। ঠিক আছে, লিখো অপরিহার্য। অপরিহার্য, বা যদি এটা এসেনশিয়াল হয় তাহলে এটা কি হবে, নন এসেনশিয়াল, তাহলে এটা যাবে নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল। বুঝে লেখা? তাহলে এটা হলো আমাদের অ্যামাইনো অ্যাসিডের ভাগ। এবার এই জিনিসগুলো কি জিনিস সেগুলো আমরা আসছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। হয়েছে? এটা clear। এবার আসবো এদের ভাগে। তাহলে কি লিখবো এগুলো বলো, আমাদের অপরিহার্য হচ্ছে দেহে সঞ্চিত সংশ্লেষিত হয় না। লিখো এগুলি দেহে নিজে থেকে সংশ্লেষিত হয় না। ঠিক আছে, সংশ্লেষিত হয় না, ঠিক আছে, ভালো করে মনে রাখবেন, সংশ্লেষিত হয় না। আর অপরিহার্য মানে কি, যেগুলো আমাদের বডিতে লাগবে না, মানে আমাদের বডি নিজেই তৈরি করছে, বাইরে থেকে খাওয়ার খেতে বাইরে থেকে দিতে হবে না খাবারের মাধ্যমে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে কি লিখবো বলো, এখানে লিখবো হচ্ছে আমরা বডিতে নিজে থেকেই তৈরি হয়, তো লিখে নাও এগুলি দেহে সংশ্লেষিত হয়, এগুলি দেহে সংশ্লেষিত হয়, তার উল্টোটা। ঠিক আছে, পার্থক্যের মতো করে ভাগ করে করে লিখো, তাহলে মনে থাকবে। তাহলে এটা হচ্ছে হয় না, সংশ্লিষ্ট হয় না, এটা হচ্ছে সংশ্লিষ্ট হয়, তাহলে প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট, তাহলে আমরা সংশ্লিষ্ট হয় না, তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্ট হয় না মানে কি, বাইরে খাবারের খাবারের সঙ্গে আমাদের এটা গ্রহণ করতে হবে। তাহলে এগুলো লিখো খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, খাদ্যের মাধ্যমে দেহে গৃহীত হয়।
চলো নেক্সট। তাহলে খাদ্যের স্যার মাধ্যমে কতটা হলো একটু দেখাবেন? এইটুকু হয়েছে, জাস্ট লিখে নাও। যেটুকু দেখতে পাচ্ছ ওটা লিখতে হবে, স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর নেক্সট আমরা কি লিখবো তাহলে? নেক্সট লিখো খাদ্যের মাধ্যমে ধীরে গৃহীত হয়, এটা হচ্ছে আমাদের অপরিহার্যটা। আর অপরিহার্য কেন খাদ্যের মাধ্যমে ধীরে গৃহীত হয়? কারণ খাবারের মাধ্যমে আমরা এটা পাচ্ছি না, নিজের মানে মানে বাইরে খাবারের মাধ্যমে পাচ্ছি, নিজের থেকে দেহ তৈরি হচ্ছে না, তাই তো? আর এক্ষেত্রে কি লিখবো? খাবারের মাধ্যমে প্রয়োজন হচ্ছে না, তাই না? লিখে নাও সবাই, এটাতে লিখো সবাই, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, খাদ্যের মাধ্যমে। বুঝতে পারলে? 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টে জাস্ট উল্টোটা। যেগুলো বডিতে নিজে থেকে তৈরি হবে সেগুলো তো আমাদের খেতে হবে না, আর যেগুলো বডিতে তৈরি হবে না সেগুলোকে আমাদের বাইরে থেকে খেতে হবে। কমন সেন্স, ঠিক আছে? নেক্সট, আর কি হয়? সংখ্যা। সংখ্যা কটা? তো লিখে নাও, অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সংখ্যাতে 9টা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় 9টি। বুঝতে পারলে? তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কটা? 9টা। আর এ কটা আমাদের অপরিহার্য বা নন এসেনশিয়ালস কটা, জানো কেউ? তো অপরিহার্য সবাই লিখে নাও, 11টা। কটা? সংখ্যাটা হচ্ছে 11। তাহলে মিললো আগের ক্যালকুলেশন 20টা? সবাই বলো। আগে যে লিখেছিলাম না 20টা 20টা অ্যামাইনো অ্যাসিড আছে 20 রকমের, এই যে হ্যাঁ স্যার। 20 20 আছে লেখা। তাহলে 9 প্লাস 11 কত হলো? 20 হলো, মিলে গেল। তাহলে এগুলি সংখ্যায় 11। ঠিক আছে? এবার নামগুলো একটু লিখে নাও। এসেনশিয়ালস এর নামগুলো ইম্পর্টেন্ট, নন এসেনশিয়ালস এর নাম অতটা ইম্পর্টেন্ট না, লাগবে। তো এসেনশিয়ালস এর নামগুলো লিখে নাও একটু, 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম পরপর লিখে নাও, ঠিক আছে? এটা একটা ট্রিক ছিল, ট্রিকটা তোমাদের ট্রিক কারণ মনে আছে? এটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার ট্রিক তোমরা একটু জানো? স্যার মাই ভেরি টল হ্যান্ডসাম ফ্রেন্ড ইজ ট্রাইং লিলি। হুম হুম, বলতে পারো। আরেকটা হয়, আমি লিখবো একটা আমার মতো করে, যেটা আমি পড়েছি। হ্যাঁ স্যার লিখুন। টিটি, হল আর ভিআইপি। মনে রাখতে পারো? তাহলে একটা টিটি আছে, সে হলে আছে। হলে কেন আছে? সে হচ্ছে ভিআইপি। হল মানে বুঝতে পারবে, সিনেমা হল টাইপের ভাবতে পারো, বা যে কোনো হল। টিটি আছে একটা, সে ভিআইপি, সে হলে আছে। তো টিটি, হল, ভিআইপি। বলো কটা হলো? বলো তো। 9টা হয়েছে। 4 3 7 2 9, 9টা। তো লিখে নাও। তাহলে বলো টিটি, টিটি কি হবে বলো? ট্রিপ্টোফ্যান। তাহলে একটা টি হবে হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান। লিখে নাও সবাই, ট্রিপ্টোফ্যান।
ট্রিপ্টোফ্যান। আর একটা কি হবে কি বলো? Tyrosine. না, টাইরোসিন তো অপরিহার্যতে পড়ে। Threonine. Threonine. থ্রিওনিন, ঠিক। ঠিক আছে। এইচ ফর হিস্টিডিন, কি হিস্টিডিন। এ ফর কি ছিল এতে বলো? Adenosine. Sir, isoleucine. আইসোলেশন তো আই ছিল। এতে কি ছিল? এতে আমার মনে পড়ছে না কি ছিল। পি তো হয়ে গেছে। আচ্ছা, বাকি এটা বাদ দাও, তারপর বাকিগুলো লিখি। একটা এলে স্যার কি হবে? আর্জেনিন না? হ্যাঁ, আর্জিনিন ছিল। হ্যাঁ আর্জিনিন স্যার, ছিল ওটা তো। তো আছে। আচ্ছা, লিখে দিচ্ছি। একটা এলে কি হবে বলো? লাইসিন, তাই না? Lysine, leucine. লাইসিন আর লিউসিন, ঠিক। একটা বি হবে কি? ভ্যালিন। আই কি হবে? এটা বাদ একটা দিচ্ছি। স্যার একটা মিথিওনিন হতো না? হ্যাঁ, ওই মিথিওনিনটারই মনে হয় আপনার নামটা গন্ডগোল হয়েছে। একটা পিতে কি হবে? ফিনাইলালানিন, তাই না? ফিনাইল। আমার ট্রিক্সটা মনে ছিল, বলে দিলাম। এবার ট্রিক্সটাতে কি কি ছিল আমার তো মনে নাই, কিন্তু অনেকদিন আগে করেছি। এটা আমি সেই যখন নিট প্রিপারেশন করতাম, তখন তখন এটা বানিয়েছি। মানে স্যার বলেছিল আমাদের একটা। তারপরে তো আমরা দেখিনি, ভুলে গেছি। তো আমি জানি না কি ছিল, দেখে নিচ্ছি আমি। আর বাঁচলো হচ্ছে এ, তাই তো? স্যার এ আইটা আইসোলিউসিন। আইটা স্যার আইসোলেশন। আইসিন। আইটা আইসোলেশন কেন? আইসো। হুম। তাহলে একটা বাঁচলো হচ্ছে মিথিওনিন, তাই তো? মিথিওনিনের একটা নাম ছিল আগে, সেটার উপরে এর ছিল। কি ছিল নাম? মিথিওনিনের নাম কি আর একটা কোনো আছে? স্যার এতে তো আর্জেনিনই আসছে, আর্জেনিন তো আছে। আর্জিনিন থাকে? অ্যালানিন। না, অ্যালানিন থাকে না। স্যার আগের ক্লাসগুলোতে তো লিখিয়েছে স্যার, তার জন্য আমি ওর নোটগুলো না লেখা না, আছে। অ্যালানিন এগুলো তো, অ্যালানিন আর্জিনিন এগুলো হচ্ছে নন এসেনশিয়াল এর মধ্যে পড়ে। এসেনশিয়াল এর মধ্যে পড়ে না তো। কে লিখেছে তোমাকে? ভুল লিখেছে। না স্যার, আর্জিনিন সেমি এসেন্সিয়াল লিখিয়েছিলেন স্যার। হ্যাঁ, সেমি এসেনশিয়াল বলতে পারো, ঠিক আছে। সিস্টিন। সেমি এসেনশিয়াল মেনলি আর্জিনিন বলে না। আর্জিনিন আর্জিনিন নন এসেনশিয়াল এর মধ্যেই বলে। সেমি এসেনশিয়াল হচ্ছে সিস্টিন আর টাইরোসিন, ঠিক আছে। তো লিখাচ্ছি ওটা। সিস্টিন আর টাইরোসিন হচ্ছে সেমি এসেনশিয়াল। স্যার উপরেটা কি লিখছি? আচ্ছা, ট্রিক্সটা তাহলে আমার কোনো মনে স্যার হয় গন্ডগোল। জৈব অণু থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, জৈব অণু। ট্রিক্সটা কোনো গন্ডগোল হচ্ছে, তাহলে আমি ট্রিক্সটা হয়তো ভুল লিখেছি। আরেকটা হবে এখানে, লিখে রাখো সবাই। সেটা হচ্ছে, এখানে লিখে নাও। মিথিওন। ট্রিক্সটা মনে হয় কোনো মানে আমার মনে পড়ছে না ঠিকঠাক। নেক্সট দিন আমি লিখে দেবো ট্রিক্সটা। এর জায়গাতে কোনো গন্ডগোল হচ্ছে, হয়তো অন্য কিছু ছিল। ঠিক আছে, লিখা হচ্ছে। লিখে নাও। লিখা হলে বলিও। ওকে স্যার, ওকে। বুঝছো? নেক্সট লিখো। স্যার এগুলো হিস্টিডিন। কি লেখালেন? এগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম, ঠিক আছে। 9টা হয়, নাম লেখানো আছে, ঠিক আছে। তোমার লেখা না থাকলে স্ক্রিনশট করে নাও, কারণ লেখার টাইম নষ্ট হবে না তো। না, নোটস তো পাবে, চাপ নেই। আর এটা 11টার না, জানার দরকার নেই। সেটা তোমাদের পরীক্ষাতে দেয়, আমার মনে তো হয় না দেয়। দেয় কি পরীক্ষাতে? লিখে দেবো। স্যার আমাদের ক্লাসগুলো ওই ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? যেগুলো
ডেমো ক্লাস রয়েছে, মানে যেগুলো ক্লাস সবার জন্য আছে সেগুলো পিডিএফ তোমাদের গ্রুপে পেয়ে যাবে, যেখান থেকে লিংক পেয়েছো ওখানে পেয়ে যাবে। আর যেগুলো তোমাদের যদি সব ক্লাস, আমার যদি সব ক্লাস করার ইচ্ছা থাকে, তো তোমাকে তাহলে পেইড ব্যাচ জয়েন করতে হবে বঙ্কিম স্যারের বঙ্কিম স্যারের কাছ থেকে, ঠিক আছে? বঙ্কিম স্যারের কাছ থেকে পেইড ব্যাচ জয়েন করলে তুমি সব রেকর্ডিং পেয়ে যাবে। আমার সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে, সব রেকর্ডিং পেয়ে যাবে আর সব নোটস পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি ক্র্যাশ কোর্স জয়েন করতে চাও তাহলে তাও বঙ্কিম স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে, ক্র্যাশ কোর্স যদি এখন কেউ জয়েন করতে চাও। তো বঙ্কিম স্যারের ক্লাস, স্যারের নম্বর আমি ক্লাসের শেষে দিয়ে দিব, ঠিক আছে? যদি লিখে নাও, এটা যদি কেউ লিখতে চাও, যদিও ইম্পর্টেন্ট না, আমার তো মনে হয় না ইম্পর্টেন্ট। সিস্টিন, প্রোলিন, গ্লাইসিন, তাতে লিখো, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট না। গ্লাইসিন, অ্যালানিন, ঠিক আছে? আর কি হয়? অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আর কি হয় বলো, আমার তো মনে পড়ছে না সবগুলো, তোমরা বলো। সিস্টিন হলো, প্রোলিন হলো, গ্লাইসিন হলো, অ্যালানিন হলো, অ্যাসপার্টিক অ্যাসিড হলো, উম, আর ছিল হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে? গ্লুটামিক অ্যাসিড। আর আর বলো। আর হয় হচ্ছে টাইরোসিন। টাইরোসিন লিখে নিত, টাইরোসিন। টাইরোসিন, ঠিক আছে? আর লিখে নাও সবাই। অ্যাসপারজিন বা অ্যাসপারাজিন, অ্যাসপারাজিন, অ্যাসপারাজিন। আর কি হয়? গ্লুটামিন, গ্লুটামিন। আর এটা কি হয়? আর্জিনিন, হয়। কটা হলো কোনো, তো 11টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে, আর একটা বাদ হলো। কি ছুটেছে? সেরিন লিখিয়েছি, দেখো তো। না, সেরিন লিখে নাও। স্যার হিস্টিডিন। না, সেরিন, সেরিন। হিস্টিডিন কেন হবে? হিস্টিডিন তো আমাদের কোথায় ছিল বলো? হিস্টিডিন কোথায় ছিল? অপরিহার্য। অপরিহার্য। তাহলে ওটা স্যার অপরিহার্য। অপরিহার্য কেন হবে? যে জিনিসটা এখানে 9টা আছে ওটা তো হবে না, না? লিখালো তাড়াতাড়ি বলো, কারণ এটা তো ইম্পর্টেন্ট না অতটা। বাঁ দিকের গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো স্টার দিয়ে দাও, পরীক্ষাতে আসবে এগুলো। কটা এবং নাম কি কি, ঠিক আছে? ও, এবার আমার মনে এসছে ট্রিক্সটা। ওটা আসলে স্যার আমাদের হিন্দিতে করেছিল, তো সেই জন্য আমার ট্রিক্সটা ভুল হয়েছে। এটা ছিল হচ্ছে এরকম ট্রিক্সটা, দাঁড়া লিখে দিচ্ছি। এর মাঝখানে ছিল একটা হিন্দি ওয়ার্ড, টিটি হল মে ভিআইপি, মানে টিটি হলে আছে, হল মে, ঠিক আছে? এটা হচ্ছে হল মে। মে ফর কি যাবে বলো, লিখে নাও একটু। মিথিন, এটা কেটে নাও, ঠিক আছে? এটা এই মানে কিছু না, ঠিক আছে? এটা, এটা ওয়ার্ডটা পূরণ করার জন্য এটা দেওয়া আছে। স্যার এটা মিথিওনিন। মিথিওনিন, ময়রিস্তি থয়রিস্তি ও দন্ত নয়রিস্তি দন্ত ন, মিথিওনিন। এটা ঠিক আছে। ট্রিক্সটা মনে রাখবে, টিটি হল মে ভিআইপি, টিটি হল মে ভিআইপি, ঠিক আছে? মনে থাকবে সবার, লিখে নাও। নেক্সট লিখো। তাহলে আমাদের অপরিহার্য আর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লিখে দিলাম। এবার কয়েকটা আছে লিখে নাও, যেটাকে বলা হয় সেমি এসেনশিয়াল, বা কি বলা হয় বলো, অর্ধ অপরিহার্য। অর্ধ অপরিহার্য। এর এর এক্সাম্পল কি হবে বলো? বললাম একটু আগে তোমাদের। হিস্টিরিন।
না হিস্টিডিন কেন? হিস্টিডিন তো, হিস্টিডিন এত ভালো লাগছে তোমার? হিস্টিডিন কোথায় ছিল? হিস্টিডিন তো ছিল হচ্ছে অপরিহার্যতে, তাহলে ওটা কেন হবে? সিস্টিন আর টাইরোসিন লিখে নাও। সিস্টিন আর টাইরোসিন। টাইরোসিন তাহলে দেখো এগুলো হচ্ছে অর্ধ অপরিহার্য, বা এটাকে ইংরেজিতে বললে সেমি এসেনশিয়াল। ইংরেজিতে বললে হবে সেমি এসেনশিয়াল। বলো, লেখা হলে বলিও। স্যার আগের বার না স্যার হিস্টিডিন আর আর্জিনিন লিখিয়েছিলেন। না, হিস্ট্রি নেওয়ার জন্য বলা নয়। ওকে স্যার, ওকে। আমি যতদূর জানি আর আমার যতদূর মনে পড়ছে, হিস্ট্রি নেওয়ার জন্য বলা হয় না এই জিনিসটা। আর বলা স্যার হলেও সেটা, স্যার সেটাকে লিখিয়েছেন তো, তাই ওটাই আমিও দেখে বলছিলাম। ও আচ্ছা, দেখো মেনলি আমাদের অনেকগুলো হতে পারে। সেমি এসেনশিয়াল কথাটার মানে হচ্ছে কিছুটা পরিমাণ বডি থেকে উৎপন্ন হয় আর কিছুটা পরিমাণ বাইরে থেকে হয়। তো হিস্টিডিন আর্জিনিন তুমি বলতেই পারো, কারণ সেরকম হচ্ছে এরকম কোনো নিয়ম নেই যে এটাকে সেমি এসেনশিয়াল বলা হয়, ঠিক আছে? কোনো কোনো জিনিসের ধরো কোনো কোনো সময় বেশি উৎপাদন হলো, কোনো কোনো সময় কম উৎপাদন হলো। তো মেনলি সিস্টিন, টাইরোসিন, আর্জিনিন, গ্লাইসিন, হিস্টিডিন মেনলি বলা হয় না, আর্জিনিনটা বলতে পারো। এগুলো হচ্ছে সেমি এসেনশিয়াল, ঠিক আছে? তো এই দুটোই মনে রাখো, তোমাদের তোমাদের লেভেলে এই দুটোই লাগবে, ব্যাস, বুঝতে পারলে? আর বাকি যেগুলো আছে, আর্জিনিন, সিস্টিন, গ্লাইসিন আর গ্লুটামিন আর ফ্লোরিন। তো আর্জিনিন, গ্লাইসিন, গ্লুটামিন আর ফ্লোরিন, এই চারটা যে আছে, এই চারটাকেও বলা হয়েছে মেসেনশিয়াল। তো এই চারটা আমি লেখাচ্ছি না, কারণ তোমাদের গোলমাল হয়ে যাবে সেই জন্য। কারণ দুটোর মধ্যে যদি চলে আসে, অপরিহার্যের মধ্যেও চলে আসছে আর অর্ধ অপরিহার্যের মধ্যেও চলে আসছে, তো তোমরা বেকার বেকার পরীক্ষাতে গোলমাল হয়ে যাবে। তো এমন দুটো উদাহরণ লিখো যেগুলো অপরিহার্যতেও নেই আর অপরিহার্যতেও নেই। বুঝতে পারলে আমার কথাটার মানে? বলো, তাহলে তো কনফিউশন হবে না, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই যে সিস্টিন আর এই যে লিখালাম আমরা, সিস্টিন আর টাইরোসিন, সেটা কথা, সেটা মাত্র শুধুমাত্র সিস্টিনটাই আমাদের এখানে আছে, ঠিক আছে? ঠিক আছে, এর সময় যদি লিখতে চাও, আরো যদি এক্সট্রা লিখতে চাও, তাহলে আর চারটা লিখে নিতে পারো, যদিও লাগবে না, সেমি এসেনশিয়াল তোমাদের মাথা ব্যথা করতে হবে না এটা নিয়ে অত। তো আর্জিনাল লিখে নিতে পারো, সিস্টিন তো লিখে দিচ্ছি, গ্লাইসিন লিখতে পারো, গ্লুটামিন লিখতে পারো। এত কিছু লাগবে না তোমাদের, সত্যি কথা বলতে বেকার বেকার মাথা খারাপ করা দরকার নেই। তোমাদের বারবার বলছি আমি, এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সব থেকে বললাম বলো, এই তিনটার মধ্যে? অপরিহার্য আমার মনে অপরিহার্যতা, ঠিক আছে? এগুলো না মুখস্থ করলেও হবে, তুমি যদি খুব অসুবিধা হয়। মুখস্থ আমি বলবো না যে মুখস্থ করিও না, কারণ সবকিছু মুখস্থ করা দরকার, কিন্তু একদম পরীক্ষার জন্য মুখস্থ করতেই হবে হচ্ছে অপরিহার্যতা, ঠিক আছে? বললি, ব্যাস এই ছটা মনে রাখো তাহলে হবে। তোমাদের যেটা লেখা আছে আর্জিনিন হিস্টিডিন, তো ওটা কাটার দরকার নেই, আর্জিনিন হিস্টিডিনও হতে পারে, ঠিক আছে? কোনো কোনো নিয়ম নেই পার্টিকুলার। স্যার বলছি কতখানি হয়েছে একটু দেখাবেন? এইখানে যেটুকু দেখতে পাচ্ছ তুমি লিখো, আর আগেরটুকু আমি পরে নোটসে দেখে নেবো। এইটুকু স্ক্রিনশট করে নাও, আর অনেকগুলো লেখা হয়েছে তো তোমার টাইমটা নষ্ট হবে। এইটুকু স্ক্রিনশট করে নাও, বাকি লাস্টের ক্লাসে শেষে দেখে নেবো। হয়েছে লেখা সবার? চলো তাহলে অপরিহার্য আর অপরিহার্য হয়ে গেল আমাদের। নেক্সট লিখো সবাই। অ্যামাইনো অ্যাসিড আর কি আছে তোমাদের বলার মতো, বলো।
আহ কাজ, আই গেস কাজ আছে, কাজ তো দেখাতে হবে। উম, লিখো অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। হেডিং দাও, মানে এটা পয়েন্ট দাও, অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। মাইক বন্ধ করে দাও সবাই, ঠিক আছে, মাইক কেউ অন করে রাখি। ওকে, চলো তাহলে বলো অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা কি হতে পারে। তাহলে প্রোটিন গঠন, অ্যামাইনো অ্যাসিড যদি না থাকতো তাহলে প্রোটিন গঠন হতো? কারণ প্রোটিনের অণুই তো অ্যামাইনো অ্যাসিড, তাই না? প্রোটিনের একক আচ্ছা, কি, প্রোটিনের এককে অ্যামাইনো অ্যাসিড বলে, তাহলে প্রোটিন। আমার আছে। হ্যাঁ, তাহলে যত উৎসেচক আছে আমাদের দেহে, ওই উৎসেচক গুলো মেনলি কি হয় বলো? বেশিরভাগ উৎসেচক উৎসেচক কি ধর্মী হয়? প্রোটিন প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী। তো তাহলে যদি অ্যামাইনো অ্যাসিড না থাকতো তাহলে উৎসেচক কাজ করতে পারতো? উৎসেচক কাজ করতে পারতো। তাহলে লিখে নাও প্রোটিন এবং উৎসেচকের প্রথম প্রথম পয়েন্ট লিখে নাও, প্রোটিন ও উৎসেচকের প্রধান উপাদান। এখান থেকে তোমাদের একটা এক্সেপশনের কথাও আমি আলোচনা করে দিচ্ছি। কেউ জানো না দেখি কে পড়েছে এটা? এমন একটা উৎসেচকের নাম বলো যেটা প্রোটিন ধর্মী না। বলো, কেউ জানলে বলো, না তুমি বলে দেবো। জানো না? লিখে রাখবে, ঠিক আছে। রাইবোজাইম বলে একটা ইয়ে হয়, ঠিক আছে। কি বলা হয় বলো? রাইবোজাইম। তো এখানে লিখে নাও ব্যতিক্রম রাইবোজাইম উৎসেচক। রাইবোজাইম উৎসেচক প্রোটিন ধর্মী নয়। লিখে নাও, ঠিক আছে? প্রোটিন ধর্মী নয়। তাহলে বেশিরভাগ উৎসেচক কি ধর্মী বলো? প্রোটিন ধর্মী। কিন্তু ওই যে রাইবোজাইম উৎসেচক আছে সেটা প্রোটিন ধর্মী না, সেটা একটা আরএনএ মলিকিউল, ঠিক আছে। তো সেটা তোমাদের লাগবে না অত, জাস্ট লিখে নাও প্রোটিন ধর্মী নয়। উৎসেচকটার নাম কি? রাইবোজাইম। তাহলে এটা একমাত্র উৎসেচক যেটা প্রোটিন ধর্মী নয়। মনে থাকবে সবার পরীক্ষার জন্য, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট 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 বলো, আর কি লিখতে পারো? এটা গেল প্রোটিন আর আমাদের এর উৎপাদন লিখলাম। আর কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে কি হয় বলো? হরমোন উৎপন্ন হয়। তাহলে এরকম উদাহরণ দাও কয়েকটা। স্যার টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে স্যার থাইরোসিন অ্যাডিনাল। হরমোন উৎপন্ন হয়। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে কিছু কিছু লিখে নাও সবাই, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হয়, ঠিক আছে। উদাহরণ কি? লিখে নাও টাইরোসিন থেকে উৎপন্ন হয় হচ্ছে আমাদের থাইরক্সিন হরমোন, ঠিক আছে। তাহলে টাইরোসিন থেকে কি হরমোন উৎপন্ন হয়? থাইরক্সিন হরমোন। এটা উত্তর আর স্যার। বলো কি বলছো? এটা উত্তর। হ্যাঁ, মানে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে কি হরমোন উৎপন্ন হয় সেটা উত্তর লেখা আছে এটা, ঠিক আছে। টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড আছে, বললাম তো আমরা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। সেই টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড আছে সেখান থেকে থাইরক্সিন হরমোন বেরায়, নির্গত হয়, ঠিক আছে, ওখান থেকে উৎপন্ন হয়। আরেকটা আছে, আরেকটা কি বলো? থাইরক্সিন আরেকটা কি হয়? আর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন, ঠিক। তাহলে অ্যাড্রিনালিন হরমোনটাও থাইরক্সিন থেকে বেরোয়, অ্যাড্রিনালিন হরমোন।
তাহলে থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, লিখে না সবাই। এবার কিছু কিছু হরমোন থেকে আবার ভিটামিন তৈরি হয়, জানো তো? তাহলে একটা উদাহরণ দাও, ভিটামিন তৈরি হয়। তাহলে আমাদের যে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান থেকে নিকোটিনামাইড তৈরি হয়, ঠিক আছে? লিখে নাও। স্যার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডও তৈরি হয়। হ্যাঁ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আইএ, ওটা লিখে দিচ্ছি আমি। ওটা তোমরা উদ্ভিদ হরমোনে পড়েছো, পড়োনি? স্যার পড়িয়েছেন মনে হয়। যে আমাদের আইএ যেটা আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিডিকটা কি বলো? কৃত্রিম হরমোন। এটা কি প্ল্যান্ট হরমোন? হ্যাঁ, প্ল্যান্ট হরমোন তো কি? কৃত্রিম অক্সিন বলা হয় ওটাকে, কি বলা হয়? কৃত্রিম হরমোন। কৃত্রিম অক্সিন, ঠিক আছে? তাহলে সেই কৃত্রিম অক্সিনটা কোথা থেকে উৎপন্ন হয় বলো? সেটা উৎপন্ন হচ্ছে ট্রিপ্টোফ্যান থেকে হয়, ঠিক আছে? লিখে দিচ্ছি আমি। আর হরমোন থেকে অ্যাডিনালিন হরমোন উৎপন্ন হয়। হ্যাঁ, টাইরোসিন কোনটা থেকে? টাইরোসিন ওটা থেকে। অ্যাডিনালিনটা একটু বলুন, অ্যাডিনালিন। এটাও টাইরোসিন, একই কথা, দুবার লিখলাম না, ঠিক আছে? এটাও টাইরোসিন থেকে, একই কথা বলে দুবার লিখলাম, ঠিক আছে? এবার আচ্ছা ঠিক আছে। চল নেক্সট লিখো 3 নম্বর পয়েন্ট। ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? নিকোটিনামাইড ভিটামিন, নিকোটিনামাইড ভিটামিন উৎপন্ন হয়। এই যে মনে থাকবে, মানে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়? ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে। কি উৎপন্ন হয়? নিকোটিনামাইড অ্যামাইনো অ্যাসিড। নিকোটিনামাইড। বলো কি বলছো? ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে নিকোটিনামাইড, নিকোটিনামাইড ভিটামিন উৎপন্ন হয়। আর এই যে ট্রিপ্টোফ্যান থেকে আর কি উৎপন্ন হয়, যেটা এখনই বললো একজন? ট্রিপ্টো ট্রিপ্টোফ্যান থেকে এক ধরনের কৃত্রিম হরমোন তৈরি হয়, সেটাকে বলা হয় আইএএ, উদ্ভিদ হরমোন, ইন্ডোল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিটিক ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ইন্ডোল থেকে কি হবে বলো? কোথেকে আসবে? আই। অ্যাসিডিক থেকে কি হবে? এ। আর অ্যাসিড থেকে হবে এ। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে শর্ট ফর্মে কি বলা হবে? আই এ এ। তাহলে ট্রিপ্টোফ্যান থেকে কি তৈরি হচ্ছে আমাদের? নিকোটিনামাইড আর আইএএ হরমোন। সবাই মুখস্থ রাখবে। তাহলে উপরেরটা থেকে টাইরোসিন থেকে থাইরক্সিন আর অ্যাড্রিনালিন উৎপন্ন হচ্ছিল, আর এখানে ট্রিপ্টোফ্যান থেকে হচ্ছে আমাদের নিকোটিনামাইড ভিটামিন, আর হচ্ছে আইএএ উদ্ভিদ হরমোন তৈরি হচ্ছে। আচ্ছা, টাইরোসিন থেকে এক ধরনের রঞ্জক তৈরি হয়, কি বলা হয় বলো সেটা জানো? আমাদের বডিতে কালার হয় তো, কালারের জন্য কি দায়ী বলো আমাদের বডিতে? মেলানিন। 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 তাহলে মেলানিন রঞ্জকটা যেটা আছে আমাদের বডিতে, সেই মেলানিন রঞ্জকটা কোথা থেকে তৈরি হয়? সেটাও টাইরোসিন থেকে তৈরি হয়, ঠিক আছে?
লিখে নাও, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড বা টাইরোসিন থেকে, বারবার অ্যামাইনো অ্যাসিড লিখতে হবে না, টাইরোসিন থেকে ত্বকের মেলানিন রঞ্জক তৈরি হয়। ত্বকের মেলানিন রঞ্জক তৈরি হয়। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মেলানিন কোথা থেকে উৎপন্ন হয়? কোথা হয় তাহলে? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে, ঠিক আছে? বলো, এই কয়েকটা পয়েন্ট মনে থাকবে এমসিকিউর জন্য সবগুলো? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, এগুলো শর্ট ফর্ম আছে কিন্তু, ঠিক আছে? যদি কেউ লিখতে চাও তো লিখে নিতে পারো, লেখা হলে বলো। এইটা শুধুমাত্র আমাদের এটা লিখে নাও তুমি, কি বলো এটাকে, অপরিহার্য গুলো শর্ট ফর্ম একটু লিখে নাও। তো লিউসিনকে বলা হয় কি বলা হয় বলো? এল ই ইউ, প্রথম অক্ষরগুলো দিয়ে, ঠিক আছে? দেন লাইসিনকে কি বলা হবে তাহলে বলো? এল ওয়াই এস। হিস্টিডিনকে কি বলা হয় বলো? হিস্টিডিনকে এইচ আই এস, হিস্টিডিন। তাহলে প্রথমে হিস্টিডিন আছে, হিস। দেন মিথিওনিন কি বলা হবে? এম ই ডি, মেট, ঠিক আছে? আর বলো, আর কি আছে? ভ্যালিন, তাহলে ভ্যালিন কি বলা হবে? ভি এ এল, বলতে পারি? নেক্সট আইসোলিউসিন, তাহলে এটা কি বলবো আমরা? আইএসও। না, আইএসও শুধু দেখো, আইএসও হলে তো শুধুমাত্র তুমি তুমি এমন নাম দিতে হবে যেটা পুরোটা উচ্চারণ করতে পারবে। তাহলে আইএসও দিয়ে পুরোটা বুঝতে পারছো তুমি? আইএসও তো অনেক কিছু হতে পারে, আইএসও অ্যামাইলেজ হতে পারে, আইএসও অনেক কিছু, যেটা যেটা ইচ্ছা অনেক কিছু হতে পারে। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে না, তাহলে এমন নাম দিতে হবে যেটাতে পুরোটাই বোঝা যাবে। আইএসও দিলে শুধুমাত্র আইএসও ওয়ার্ডটাই বুঝতে পারছো, আইএসওর পিছনে কি লেখা আছে ওটা তো বুঝতে পারছো না, তাই না? তাহলে আইসোলিউশনকে বলা হয়, আইসো কথা থেকে আই এসছে আর লিউসিন থেকে এল ই, মনে থাকবে? তাহলে আই এল। ফিনাইল কি বলা হয়? এটার প্রথম অক্ষর দিয়ে পি এইচ ওয়াই, ঠিক আছে? সরি, পি এইচ ওয়াই না, পি এইচ ই বলা হয়, ভুল লিখলাম, পি এইচ ই। ফিনাইল তো নাম তো, তুমি যদি পুরোটা নাম লিখো ফিনাইল ইংরেজিতে কি হবে? পি এইচ ই এন ওয়াই এল, অ্যালানিন, পরপর, তাই না? তাহলে সেই প্রথম নামটা পি এইচ ইটা তুলে নেয়, ওটা সংকেত হিসাবে লেখা হচ্ছে। থ্রিওনিনকে কি বলা হয়? তাহলে টি এইচ আর, ঠিক আছে? টি এইচ আর। আর কি আছে বলো? ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান কি বলা হবে? টি আর পি। বলো। হ্যাঁ, পড়াচ্ছি। হলো হলে বলো। হচ্ছে স্যার। হয়েছে, বাকি কিছু হয়েছে? নেক্সট লিখো, নেক্সট লিখো তাহলে। এবার তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তবে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যেটা গঠিত হয়, মানে কি প্রোটিন গঠিত হয়, সেটা আমরা পরে আসবো, কারণ ওটা এর মধ্যে পড়ছে না, নর্মালের মধ্যে পড়ছে না, তারপর ওটা বড় বড় অণুর মধ্যে পড়ছে, তো সেটা পরে পড়াবো। এখন আর কি পড়ছে আমাদের মধ্যে মনে হয় যে ছকটা সবার, ফ্যাটি এটা শুরু অ্যাসিড। করছে। ফ্যাটি অ্যাসিড ছিল তো, তাই না? ছকটা মনে হয় সবার, এই যে
তাহলে আমাদের কোনটা কোনটা হলো? এটা হয়ে গেল, এটা হয়ে গেল। দেন হচ্ছে ফ্যাটি অ্যাসিড আছে, তো লিখো ফ্যাটি অ্যাসিড। এগুলো ছোট ছোট আছে, বেশি টাইম লাগবে। কোন অ্যামাইনো অ্যাসিড কারো বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে, চলো হেডিং দাও ফ্যাটি অ্যাসিড। তাহলে বলো ফ্যাটি অ্যাসিডটা কার একক? মনে আছে পড়েছিলাম লিপিড। লিপিডের, লিপিডের দুটো একক হ্যাঁ, থাকে, একটা কি বলা হয়, একটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, একটাকে বলা হয় গ্লিসারল। ঠিক আছে, তাহলে গ্লিসারল। সেই দুটো এককের মধ্যে একটা একক হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের লিপিডের একক। তো লিখো সবাই। তাহলে বলো আমাদের প্রোটিনকে যদি ভাঙি তাহলে কি পাবো? আমরা প্রোটিনকে ভাঙলে পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফ্যাট কে ভাঙলে কি পাবো? তাহলে ফ্যাটি অ্যাসিড পাবো, তাই না? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। তাহলে লিখে নাও ফ্যাটের ভাঙা মানে হচ্ছে এটাকে বলা হয় কেমিস্ট্রি ভাষাতে কি বলা হয় বলো? হাইড্রোলাইসিস, বা কি বলে আদ্র বিশ্লেষণ বাংলাতে বললে। তাহলে হাইড্রোলাইসিস করলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। ঠিক আছে, লিখে নাও সবাই। তো লিখো ফার্স্ট পয়েন্ট যে ফ্যাটের হাইড্রোলাইসিস করলে ফ্যাটের হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়। প্রথম পয়েন্ট এটা মনে থাকবে সবার। নেক্সট আর কি বলতে পারি? এগুলো কি হয় বলো? এগুলো সরল হয়, ঠিক আছে, সরল হাইড্রোকার্বন শৃঙ্খল। তাহলে লিখো সরল হাইড্রোকার্বন শৃঙ্খল। হাইড্রোকার্বন শৃঙ্খল মানে তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়েছো? হাইড্রোকার্বন মানে কি? হোয়াট ইজ হাইড্রোকার্বন বলো দেখি, কে কতটা কেমিস্ট্রি পড়েছে? মনে নাই? বলবো আমি। তো হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে হাইড্রোকার্বন, নামটার মধ্যে কি আছে বলো? স্যার কার্বন আর হাইড্রোজেনের কার্বন হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে হাইড্রোকার্বনের মধ্যে দুটো জিনিস থাকে, মানে থাকবেই, বাকি থাকতেই পারে, কিন্তু এমন দুটো জিনিস আছে যে জিনিস থাকবে সেটা বলা হয় হাইড্রোকার্বন। তো এরা কি আছে? হাইড্রোজেন থাকবে, আর কার্বন মানে কি থাকবে বলো? কার্বন থাকবে। তাহলে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। তাহলে এমন না যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে, অন্য কিছু থাকবে না। মিনিমাম কার্বন হাইড্রোজেন থাকবে, তার সঙ্গে তো থাকতেই পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরল হাইড্রোকার্বন শৃঙ্খল দ্বারা গঠিত। ঠিক আছে, আমাদের ফ্যাটি অ্যাসিড। আর কি হয়? এবং শৃঙ্খলটা যদি এবার আমাদের এক বন্ধনে থাকে তাহলে সেটা একটা নাম আছে আলাদা, আর যদি দ্বিবন্ধনী ত্রিবন্ধনী থাকে তাহলে সেটার একটা আলাদা নাম আছে। তো সেই বন্ধনের উপর নির্ভর করে ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা হয়। তো লিখে নাও বন্ধনীর উপর নির্ভর করে ফ্যাটি অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়। তাহলে হোয়াট ইজ বন্ধনী? বন্ধনী কথাটার মানে কি? বন্ধনের ইংরেজি কি বলো? বন্ড, তাই না? তাহলে কেমিস্ট্রিতে আমরা পড়েছি হোয়াট ইজ বন্ড, দুটো পরমাণুর মধ্যে গঠিত কানেকশন। ধরো এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে এটা কটা কটা বন্ড বলবো বলো? একটা বন্ড বলবো না দুটো না তিনটা, কটা বলবো? এক একটা বন্ধন। তাহলে এটা বললাম এক বন্ধনী। সেরকম যদি এ আর বি যদি ডবল বন্ড থাকে তাহলে কি বলা হয় বলো এটাকে? আমাদের এ আর বন্ডে যদি তিনটা বন্ধনী থাকে তাহলে সেটা বলবো ত্রিবন্ধনী। দ্বিবন্ধন। এবার তোমাদের একটু মনে করবে, মনে আছে সবার? ডিএনএ তে পড়েছিলাম, মনে আছে তোমার? ডিএনএ তে অ্যাডেনিন আর থাইমিন এর মধ্যে কি থাকে বলো? কোন বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন। যারা ভুলে গেছে তারা একবার করে নেবে।
সেখানে দেখবে আমাদের কটা বেস থাকে, আমাদের বলো ডিএনএ তে 4টা বেস থাকে তো, নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর সাইটোসিন, থাইমিন। তো এই যে এর মধ্যে যে অ্যাডেনিন আর থাইমিন আছে, এরা পরস্পর কার সঙ্গে যুক্ত বলো? এরা পরস্পর দ্বিবন্ধনী দ্বারা যুক্ত। আর মাঝখানে যে আমাদের যে গুয়ানিন সাইটোসিনটা আছে, সেটা কত বন্ধনী দ্বারা যুক্ত বলো? ত্রিবন্ধনী। এটা তোমাদের মনে করে দিলাম, জাস্ট এটা এটার সঙ্গে কোনো কানেকশন নেই, জাস্ট মনে করো। আচ্ছা, তো সেরকমই সেই বন্ধনীর উপর নির্ভর করে আমাদেরকে দুভাগ ভাগ করা হয়। মানে কি, একটার মধ্যে হচ্ছে শুধুমাত্র এক বন্ধনী থাকবে, আর একটার মধ্যে কি বলো? দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকবে। তাহলে যদি এক বন্ধনী থাকে তাহলে সেটা কি বলবো আমরা, বলো? সম্পৃক্ত বলবো না অসম্পৃক্ত বলবো? সংক্ষিপ্ত। তাহলে কেমিস্ট্রি ভাবে যদি এক বন্ধনী কোথাও থাকে তাহলে সেটাকে বলা হয় সম্পৃক্ত। তাহলে এটা বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর এটা কি করে বলো তাহলে, যেটাতে দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী আছে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তাহলে এটা বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মানে এমন নয় যে কিন্তু এটার মধ্যে এক বন্ধনী বা দ্বিবন্ধনী থাকতে পারে না, বুঝতে পারছো তো? এক বন্ধনী দ্বিবন্ধনী থাকতে পারে, কিন্তু এর মধ্যে দ্বিবন্ধনী ত্রিবন্ধনী থাকবে। মানে কি বলো, এটা কথা যদি আমি লিখে বলতে চাই, ধরো এরকম কোটা আছে তোমাদের এ বি সি ডি ই এফ, তাহলে বলো এটাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলবো না অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলবো? সংক্ষিপ্ত। সম্পৃক্ত, কারণ দেখো এখানে কোথাও দ্বিবন্ধনী ত্রিবন্ধনী নেই। এবার যদি একটা জায়গাতে আমি যদি দ্বিবন্ধনী করে দিই বা একটা জায়গাতে যদি আমি ত্রিবন্ধনী করে দিই, তাহলে বলো সেটাকে কি বলবো তাহলে? এখানে যদি ডবল ডবল বন্ড করে দিলাম, তাহলে এটাকে সম্পৃক্ত বলবো এখন না অসম্পৃক্ত বলবো? অসম্পৃক্ত। অসম্পৃক্ত, কারণ একটা মিনিমাম একটা চলে আসলো, সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো। ঠিক আছে, বুঝতে পারলে সবাই আমার কথাটা? মানে এমন কি আছে যে অসম্পৃক্তের মধ্যে মানে সিঙ্গেল বন্ড থাকতে পারে না, এরকম কোথাও লেখা আছে? হতেই পারে। তাহলে এ বি সি ডি হলো, ডি এর পরে এফ 3টা বন্ড হলো, তারপরে আবার ধরো জি হলো। তাহলে শুধুমাত্র ধরো ডি আর এফ এর মধ্যে দেখো অসম্পৃক্ত আছে, বাকি নেই। তাহলে এটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বলবো না অসম্পৃক্ত বলবো? এটাকে আমরা অসম্পৃক্তই বলবো, কারণ সেটার মধ্যে আমাদের ট্রিপল বন্ড চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? মানে সবাই তাহলে এটাকে বলবো অসম্পৃক্ত। এরকম ছোট ছোট জিনিস বুঝে বুঝে পড়বে, তাহলে ভুলবে না কখনো। কারণ এগুলো হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার, বায়োমলিকুল চ্যাপ্টারটা গোটাটাই কেমিস্ট্রির উপর দাঁড়িয়ে বেশিরভাগ পার্ট। কেমিস্ট্রি যার ভালো আছে সে এমনি পারবে। নেক্সট, মাইক অফ করে দাও। নেক্সট লিখো আর কি বলবো, হুম, আচ্ছা এখানে লিখো এবার তোমাদের যেটা আমি মুখে বললাম সেটা একটু ভাষাতে লিখে নাও, পরীক্ষা যদি আসে তাহলে ভুলবে না। তাহলে এটার মধ্যে লিখো সবাই, এটার মধ্যে শুধুমাত্র কি থাকবে বলো? শুধুমাত্র দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকবে না, শুধুমাত্র এক বন্ধনী থাকবে। তো লিখে নাও, কোনো দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী কি বলবো, থাকবে না থাকবে না? থাকবে। থাকবে না। আর এই ক্ষেত্রে কি লিখবো? দ্বিবন্ধনী ও ত্রিবন্ধনী থাকবে। হয়েছে? মনে থাকবে সবার? পার্থক্য আকারে লিখে দিচ্ছি, তাহলে ভুলবে না। আর বলো, আর কি লিখাবো তোমাদের? ও, বলো বলো বলো। তাহলে এদের উদাহরণগুলো কি হবে? উদাহরণ লিখে দিচ্ছি, সব লিখাবো, চাপ নিও না। হয়েছে? এবার লেখো, এবার সবাই লিখো একটু এর উদাহরণগুলো কি আর গলনাঙ্কগুলো কি। ঠিক আছে, তো সবাই ফার্স্ট লিখো সম্পৃক্তর মধ্যে লিখো। সম্পৃক্ত কথাটার মানে কি জানো? কেমিস্ট্রি যদি পড়ো তাহলে আমি বুঝাতে সুবিধা হবে।
সম্পৃক্ত কথাটার মানে হচ্ছে আর হাইড্রোজেন গ্রহণ করতে পারবে না। সম্পৃক্ত কথাটার মানে কি বলো? আর হাইড্রোজেন গ্রহণ করতে পারবে না। এই কনসেপ্টটা তোমাদের বলবো, বলো জানো কেউ? তো হোয়াট ইজ হাইড্রোজেন গ্রহণ করা? দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটা বায়োলজির মধ্যে অন্তর্গত না, কিন্তু তোমরা হয়তো জানবে না, সেটা বলে দিচ্ছি। বলো, আমাদের নর্মালি কার্বনের কটা আটা? চারটা। কারণ কার্বনের যোজ্যতা 4, তাই না? কার্বনের যোজ্যতা 4, সেই আমরা বলি কার্বনের 4টা হাত। এবার ধরো এখানে কার্বন আছে, 2টো কার্বন আছে, তাহলে বলো একে কটা হাত হবে? বলো কটা হাত লিখবো? আর দুটো একে কটা লিখবো? 2টো। দুটো দেখো সবাই, এই কার্বনটারও 4টা হাত আছে, এই কার্বনটারও 4টা হাত আছে, কিন্তু এই দুটো কার্বনের মাঝখানে কি বন্ড আছে বলো? ডবল বন্ড আছে, এই বন্ধ নিয়েছে, ঠিক? এবার বলো, এই যে এইটার জিনিস আছে, এইটার মধ্যে তুমি আর বন্ডের সংখ্যা বাড়াতে পারবা? এখানে তুমি যদি বন্ড, এখানে যদি হাইড্রোজেন দাও, এখানে ধরো 4টা হাইড্রোজেন লেগে আছে, বলো। এবার এখানে তুমি যদি হাইড্রোজেন যদি দাও, তাহলে হাইড্রোজেন কোথাও ঢোকার জায়গা আছে বলো? না। জায়গা নেই, ঠিক আছে? কিন্তু বলো এইখানে ঢোকার জায়গা আছে কি নেই বলো? এখানে নরমালি কত থাকবে হাইড্রোজেন বলো? এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এটা কি? তাহলে এটা কি হবে বলো? C2H4। কি বলে এটাকে কেমিস্ট্রি ভাষাতে? C2H4 কে কি বলে বলো? ইথিলিন। ইথিলিন। ভেরি গুড। তো এটা বলা হয় ইথিলিন। এটা কি বলে? সি আর 4টা কোড, একটাই। মিথেন। এবার তোমরা বলো, এখানে হাইড্রোজেন ঢোকাতে পারবো না কোথাও? ঢোকানোর জায়গা আছে কতবার বলো? না এখানে স্যার। ঢোকানোর জায়গা নেই, তাহলে বলো এই যে এটাকে আমরা সম্পৃক্তর সঙ্গে তুলনা করতে পারি? বলো এটাকে সম্পৃক্তর সঙ্গে তুলনা করতে পারি, আর এটাকে অসম্পৃক্তর সঙ্গে তুলনা করতে পারি? বলো সবাই। হ্যাঁ স্যার তাহলে তোমাদের বোঝানোর জন্য বুঝাচ্ছি এটা, ঠিক আছে? এগুলো কিন্তু সম্পৃক্ত বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখাচ্ছি, ঠিক আছে? আমি এটা কেটেও দেবো, জাস্ট বুঝে নাও। তাহলে কি বলছিলাম আমি, বলো সম্পৃক্ততে আমি হাইড্রোজেন ঢুকাতে পারবো না, কারণ জায়গায় নেই ঢুকানো। কিন্তু দেখো এক্ষেত্রে দেখো, এই হাইড্রোজেন এখানে ঢুকানোর জায়গা আছে, কারণ বলো এখানে কি বন্ধনী আছে? দ্বিবন্ধনী আছে। আর দ্বিবন্ধনীটাকে যদি আমরা এক বন্ধন করেছি, তাহলে একটা বন্ড বেড়ে যাবে না? বলো সবাই। এবার এখানে কার্বন হ্যাঁ স্যার। সংখ্যাটাকে, কার্বনটাকে আমরা এখানে ডবল বন্ডের বদলে সিঙ্গেল বন্ড করে দিলাম, বাকি যা ছিল সেম রাখলাম। হাইড্রোজেন রাখলাম, হাইড্রোজেন রাখলাম, হাইড্রোজেন রাখলাম, হাইড্রোজেন রাখলাম। বলো কার্বনের এবার যোজ্যতা পূরণ হয়েছে না এখনো ঢুকাতে পারবে? ঢুকাতে পারবো। ঢুকাতে পারবে, কারণ কারণ পূরণ কার্বনের বন্ড, কারণ এটা তো হবে না, এই মলিকুল তো হয় না কোথাও, না? সবসময় কার্বনের যোজ্যতা কত থাকতে হবে? 4 থাকতে হবে। তাহলে এখানে কার্বনের যোজ্যতা কত আছে? এখানে 3 আছে, 3টা হাত আছে, তাহলে অলরেডি একটা হাত কি আছে বলো? ফাঁকা আছে। তাহলে এখানে কি ঢুকে যাবে? হাইড্রোজেন ঢুকতে পারবে? আবার এখানেও কি হাইড্রোজেন ঢুকতে পারবে বলো? তাহলে হ্যাঁ বলো স্যার। হাইড্রোজেন ঢুকতে পারলো কি? তাহলে এটা কি হয়ে যাবে এখন? তাহলে হয়ে যাবে C2H6। এটা কি বলা হয় বলো? ইথেন। মিথেনের পরেরটা ইথেন তো, তাহলে ইথেন বলবো এটা। বলো সবাই বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা অসম্পৃক্ত করে বলতে পারবো, অসম্পৃক্ততে হাইড্রোজেন ঢুকাতে পারবো, আর অসম্পৃক্ততে আমরা হাইড্রোজেন ঢুকাতে পারবো না। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছো সবাই? আচ্ছা আমি এটা কাটছি না, পাশে লিখে রেখে দিচ্ছি তোমাদের, যাতে কেমিস্ট্রিতেও কোথাও কাজে লাগলে যাতে দেখতে পারো। পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তাহলে আমরা লিখতে পারি এখানে, লিখে নাও সবাই। সম্পৃক্তর ক্ষেত্রে কি লিখবো? আমরা লিখলাম যে, দেখো এই লাইনটা, তোমাদের লাইনটা লিখে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু এত কিছু বুঝালাম কারণ তোমার যাতে মনে থাকে পরীক্ষাতে। আর শুধুমাত্র বায়োলজিতে কাজ দিবে এমন তো না, সেটা তোমার কেমিস্ট্রিতেও কাজ দিতে পারে। তো সবকিছু বুঝে পড়া উচিত। তো লিখে নাও, এরা কি লিখবো? অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণ করতে পারে না, পারে না? সম্পৃক্ততে পারে না। পারে। পারে না। ছবি পারে। লিখলাম আমরা এখন, এরা
অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণ করতে পারে। ঠিক আছে, এর ক্ষেত্রে কি লিখতে পারো বলো? গ্রহণ করতে পারবে? তাহলে হ্যাঁ এরা গ্রহণ করতে পারে। বুঝে লিখো। নেক্সট আর কি লিখতে পারি? গলনাঙ্ক। তাহলে বলো গলনাঙ্ক কার বেশি হবে? সম্পৃক্তের হবে না অসম্পৃক্তের হবে? আমাদের সাধারণত দেখা যায় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক বেশি হয়। লিখে নাও। লিখে নাও সবাই। এরা উচ্চ গলনাঙ্ক যুক্ত হয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। গলনাঙ্ক বিশিষ্ট মানে কি? গলনাঙ্ক কথাটার মানে কি বলো? ফিজিক্সে পড়েছো? যে তাপমাত্রায় কি হয় বলো? কোন একটা স্যার জিনিস বলতে সাহায্য করে। বলতে সাহায্য করে না, যে তাপমাত্রায় কোনো জিনিস গলতে শুরু করে, সাহায্য করে না। যে তাপমাত্রায় কোনো জিনিস গলতে শুরু করে সেটাকে বলা হয় ওই ওই বস্তুটার গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে বলো আমাদের বরফের গলনাঙ্ক কত? 80 ক্যালোরি পার হুম, তো গলনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় করা হয়। ঠিক আছে, নেক্সট এখানে কি লিখবো বলো এটা? তাহলে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যে সূত্রটা হয়েছে লিখো। তাহলে বলো এতে যদি উচ্চ গলনাঙ্ক হয় তাহলে যে জিনিস উচ্চ গলনাঙ্ক বলো তাহলে সেই জিনিসটা কি হলো? খুব খুব বেশি তাপমাত্রা লাগবে সেটা গলানোর জন্য। তাহলে সাধারণ অবস্থাতে সেটা কি থাকবে? কঠিন থাকবে না তরল থাকবে? সাধারণ অবস্থাতে সেটা থাকে তরল, না হলে কঠিন। কঠিন থাকে। ঠিক আছে, এটা কঠিন। লিখে নাও। গৃহ উষ্ণতায় মানে যেটা আমাদের রুম টেম্পারেচার, গৃহ উষ্ণতা মানে রুম টেম্পারেচার, গৃহ উষ্ণতায় কি থাকে? কঠিন থাকে। কারণ কারণ কি? এদের হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি। আর এদের এদের ক্ষেত্রে কি হবে তাহলে বলো? গৃহ তাপমাত্রায় এদের গলনাঙ্ক কম, তাহলে কি হবে? তাহলে ঘরের তাপমাত্রায় তরল থাকে। বলো হয়েছে লিখা। হ্যাঁ স্যার। ঠিক আছে? আর কি বলো? এবার লিখো সবাই। উদাহরণ, সম্পৃক্ত অ্যাসিড কত রকমের হয়? অনেক রকম হতে পারে। ঠিক আছে, সব লাগবে না তোমাদের, কয়েকটা লিখে দিচ্ছি। ঠিক আছে, কয়েকটা লিখে নাও আর তার উৎসটাকে ইম্পর্টেন্ট করতে হবে। ঠিক আছে, কোথা থেকে পাওয়া হয় সেটা। তো সম্পৃক্ত ঘরে লিখো সবাই উদাহরণ। ফার্স্টে লিখো 1 নম্বর পারমেট্রিক অ্যাসিড। পারমেট্রিক অ্যাসিড উৎস কি এর? পারমেট্রিক অ্যাসিড বলো। লিখে নাও প্রাণী ও উদ্ভিজ ফ্যাট। প্রাণী ও উদ্ভিজ ফ্যাট। ঠিক আছে, পারমেট্রিক অ্যাসিডের উৎস হচ্ছে প্রাণী এবং উদ্ভিজ ফ্যাট। 2 নম্বর লিখো। আর কি হয়? পারমেট্রিক অ্যাসিড হলো একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উদাহরণ। আর লিখতে পারো স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক এর উৎস কি হবে বলো? স্টিয়ারিক অ্যাসিডের এরও সেম উৎস প্রাণী এবং উদ্ভিজ ফ্যাট। ঠিক আছে, আমি অ্যাপোস্ট্রোফি দিয়ে দিলাম।
ঠিক আছে। দেন 3 নম্বর আর কি হয়, লিখো হচ্ছে অ্যারাকিটিক অ্যাসিড। কি হয় বলো? অ্যারাকিটিক অ্যাসিড। অ্যারাকিক অ্যারাকিটিক করতে পারা হয় বলো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। হতে পারে, লিখে দাও, বাদাম তেল বা পাইন তেল থেকে। লিখে নাও, বাদাম তেল বা পাইন তেল থেকে। লিখে হলো সবাই বলো। তাহলে অ্যারাকিটিক অ্যাসিডের কোথেকে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে আমাদের বাদাম তেল বা পাইন তেল। আরেকটা লিখে নাও সবাই, 4 নম্বর। আর লাগে না তোমাদের যদিও বেশি। লরিক অ্যাসিড, লরিক অ্যাসিড লিখে নাও, লরিক অ্যাসিড। এটা আমাদের আরো আছে, তো সেগুলো লিখতে হবে না আমাদের, এই কটা মনে রাখতে তাহলে হবে। লরিক অ্যাসিড কোথেকে পাওয়া যায় বলো? নারকেল তেল। লিখে নাও সবাই। হচ্ছে, তাহলে আমাদের এটা কি লিখলাম বলো? আমাদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। দেন আমাদের কি হবে? সম্পৃক্ত মতো অসম্পৃক্ত হবে, তাই না? তাহলে এখানে লিখে নাও উদাহরণ অসম্পৃক্ত। 1 নম্বর লিখে সবাই, ওলেইক অ্যাসিড। কি? ওলেইক অ্যাসিড। ওলেইক অ্যাসিড। আর কি হয় বলো? লিখে নাও, লিনোলেইক অ্যাসিড। লিনো, লয় স্থির নয়কার, লিনো লেইক, লয় একার হস্তই ক, লিনো লেইক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড। আর কি হয়? অ্যারাকিডোনিক অ্যাসিড। তাহলে অ্যারাকিডিক, কিডিক ছিল কোথায় বলো? আমাদের সম্পৃক্ততে। আর অ্যারাকিডোনিক হচ্ছে আমাদের অসম্পৃক্ত, মনে থাকবে? অ্যারাকিডোনিক কিন্তু অ্যারা, তার স্পেলিংটা ঠিক করি, অ্যারাকিডোনিক, কিডোনিক। এটা পড়বে হচ্ছে আমাদের অসম্পৃক্তর মধ্যে, ঠিক আছে? আর কি হয় বলো? আরো হয় কিছু, পামিটোলিক হয়, লিনোলেলিক হয়। তো লিনোলেলিক তো লিখে দিয়েছি, পামিটোলিক হয়, তো সেগুলো লাগবে না তোমাদের, এটুকু লিখো তাহলে হবে। পরে লিখা তোমার। আচ্ছা, এর মধ্যে আরেকটা পয়েন্ট লিখে নাও, যেটা লিখাতে ভুলে গেছি। কোথায় লিখবে? এখানে লিখে নাও যদি ফাঁকা থাকে একটু। দেহে কোনটা বেশি থাকে? সম্পৃক্ত বেশি থাকে না অসম্পৃক্ত বেশি থাকে বলো? দেহে, জীবদেহে সম্পৃক্ততা থাকে কম মাত্রায়, ঠিক আছে? তো লিখে নাও কম মাত্রায় এটা। আর অসম্পৃক্ত বেশি থাকবে, ঠিক আছে? অসম্পৃক্ত বেশি কম। হয়েছে? বলে দেন, লেখা হলে বলিও। হ্যাঁ স্যার হয়েছে। বাকি তো সবার হয়েছে, তাহলে নেক্সট যাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, যেরকম এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ছিল। হ্যাঁ বলো, কি বলছো?
স্যার বলছি যে এই যে অসংক্ষিপ্ত যে লিখে দেন যে উদাহরণগুলো এবার ঠিক আছে, সাবান থেকে পাওয়া যায় তো? কি বলে বুঝতে পারলাম না, আবার বলো। স্যার এই উদাহরণগুলো সাবান থেকে পাওয়া যায় স্যার? সাবান থেকে পাওয়া যায়? হ্যাঁ বলতে পারবো, সাবান থেকে পাওয়া যেতে পারে। এগুলো মেইনলি আমাদের পাওয়া যায় হচ্ছে যেগুলো থেকে আমাদের হচ্ছে বড় বড় অ্যাসিড যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো থেকে। তো সেগুলোর উদাহরণ আমি লিখাচ্ছি এখন, দাঁড়া। লিখে নাও। তাহলে আমাদের সাবানের মধ্যে যেগুলো আছে সেগুলো সেগুলো মেইনলি কি কি থাকে বলো? পামিটিক অ্যাসিড থাকে, আর কি থাকে বলো? স্টিয়ারিক অ্যাসিড থাকে। এগুলো হচ্ছে মেইনলি থাকে হচ্ছে আমাদের সাবানে, ঠিক আছে। যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। সেটা তোমাদের কেমিস্ট্রিতে বলা হয়, এখানে বলা হয় না। স্যার পামিক অ্যাসিড। বলো। পামিক অ্যাসিড, এই যে পামিটিক অ্যাসিড। যদি লিখতে চাও এখানে তো লিখে নিতে পারো সবাই। সাবানে উপস্থিত ফ্যাটি অ্যাসিড। তাহলে সে সম্পৃক্ত থেকেও কিছু পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে, অসম্পৃক্ত থেকেও কিছু পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক আছে। তো সম্পৃক্ত গুলো বেশি ইম্পর্টেন্ট, লিখে নাও একটু। কি কি? লরিক অ্যাসিড, আর কি থাকে বললাম বলো? পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, আর কি থাকে? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। মেনলি আরো থাকে, তো ওগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো লিখে নাও। Stearic acid। এগুলো কোথায় থাকে বলো? সাবানে থাকে, সাবান তৈরিতে কাজে লাগে এগুলো। মানে সাবানে উপস্থিত না লিখলেও সাবান তৈরিতে লিখো, ঠিক আছে, সাবান উপস্থিত লিখো না, সাবান তৈরিতে কাজে লাগে, সাবান তৈরিতে কাজে লাগা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডে ছিল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ছিল, মনে আছে সবার? অপরিহার্য আর অপরিহার্য ছিল। তাহলে এখানেও সেরকম আমাদের অপরিহার্য আছে কিছু অ্যামাইনো অ্যাসিড। তো তিনটা ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। একটু জাস্ট উদাহরণগুলো তোমাদের পরীক্ষা লিখে নাও, তোমাদের অতটা ইম্পর্টেন্ট না। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডটা বেশি ইম্পর্টেন্ট, ফ্যাটি অ্যাসিডটা অতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যদি লিখতে চাও লিখে নাও সবাই। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। সংখ্যা কটা এটা? তিন। স্যার নটি। না, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নটা, ফ্যাটি অ্যাসিড না, ঠিক আছে। মনে আছে অ্যামাইনো অ্যাসিড নটা ছিল, অ্যামাইনো অ্যাসিড বলিনি, ফ্যাটি অ্যাসিড বলেছি। তাহলে কি কি লিখে নাও সংখ্যা, তিনটে যেটা লিখলাম। লিনোলেইক অ্যাসিড ছিল, লিনোলেইক, লিনোলেইক কোনটাতে ছিল? আমাদের সম্পৃক্ততে না অসম্পৃক্ততে? লিনোলেইক আমাদের অসম্পৃক্ততে ছিল, ঠিক আছে। অসম্পৃক্ত। তাহলে লিনোলেইক একটা হলো। আর কি হয়? লিনোলেনিক, লিনোলেনিক অ্যাসিড। তাহলে লিনোলেইক অ্যাসিড আর
লিনোলেনিক অ্যাসিড, দুটো হচ্ছে আমাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে। আর একটা কি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড, সেটাও কোথায় ছিল আমাদের, অসম্পৃক্ত ছিল, অ্যারাকিডোনিক অ্যাসিড। তাহলে এই তিনটাকে একসঙ্গে কি বলা হয় বলো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, আমাদের যে প্রাণী ফ্যাটে কোনটা বেশি থাকে, আমাদের সম্পৃক্ত বেশি থাকে না অসম্পৃক্ত বেশি থাকে, লিখানো একটু সবাই। অসম্পৃক্ত। না, প্রাণী থাকে তো সম্পৃক্ত, ঠিক আছে, লিখো অধিকাংশ প্রাণীজ ফ্যাটে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উপস্থিত, সম্পৃক্ত ঠিক তার উল্টোটা কি হবে বলো, অধিকাংশ উদ্ভিদ ফ্যাটে কি হবে তাহলে, অসম্পৃক্ত উপস্থিত, তাই না? বলো, লেখা হলে বলিও। হয়েছে স্যার। চলো নেক্সট লিখো, আমাদের কমপ্লিট ফ্যাটি অ্যাসিড, অনেক বলে দিলাম তোমাদের এর বাইরে আছে। ফ্যাটি অ্যাসিডের ভূমিকা লিখে নাও সবাই, লিখে নাও ওটা বলবো বাদ দিয়ে। ফ্যাটি অ্যাসিডের ভূমিকা, যে কোনো ফ্যাটের কাজ কি হয় বলো, ফ্যাটের কাজ কি হয়, শক্তি সঞ্চয় করে রাখা, তাই না? যদি দরকার পড়ে তাহলে সেখান থেকে আমাদের শক্তি ইয়ে করতে পারবো, তাই না? যে কোনো ফ্যাটের তো সেটাই কাজ। তো লিখে নাও, দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে, দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে, যে যখন আমাদের বডিতে দরকার পড়বে আমাদের শক্তির, তখন আমাদের সেখান থেকে ভেঙে ইয়ে করতে পারবো। এটার মানে কি, আমাদের বডিতে ধরো অনেক দিন ধরো কারো কেউ মোটা হয়েছে, এবার যদি সে খাওয়া বন্ধ করে দেয় তাহলে সেটা কি হবে বলো, তার বডি থেকে তো আস্তে আস্তে পাতলা হয় না বডিটা, তাহলে বডি থেকে পাতলা হবে নাকি, বডি থেকে কি হয়, ফ্যাটের পরিমাণ কমে না বাড়ে, বডিতে ফ্যাটের পরিমাণ কমতে থাকে। তাহলে সেই ফ্যাটটা কি হয়, ফ্যাটটা আমাদের বডি চালানোর জন্য তো শক্তি লাগবে, কিন্তু আমরা বাইরে থেকে কিছু খাবার খাচ্ছি না, তাহলে নিশ্চয়ই বডি নিজের ফ্যাটটা ভেঙে ভেঙে শক্তি উৎপন্ন করবে, তাই না? তো এটাই লেখা যাবে, দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে। আর কি হয় লিখে নাও সবাই, কোষ পর্দা গঠন করে, মনে আছে কোষ পর্দা গঠন করছিল আমাদের ফ্যাটি অ্যাসিড, তো লিখে নাও কোষ পর্দা গঠন করে। 3 নম্বর লিখো, প্রোস্টাগ্ল্যান্ডিন নামে আমাদের বডিতে একটা জিনিস আছে, ঠিক আছে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন গঠন করা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তো লিখে নাও প্রোস্টা কয়ের ফলা ওকার দন্ত ছয় টয় আকার, প্রোস্টা গয়ে লয় আকার গ্ল্যান্ডিন দন্ত নয় ডয় দিচ্ছি দন্ত, প্রোস্টা গ্ল্যান্ডিন বা গ্ল্যান্ডিনও বলতে পারো, ঠিক আছে, প্রোস্টা গ্ল্যান্ডিন বা গ্ল্যান্ডিন গঠন করে। হচ্ছে তোমার, আচ্ছা নিউক্লিক অ্যাসিড, এরপরে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিওটাইড আছে, এগুলো তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আমাকে পড়াতে হবে আবার বলো, না ছেড়ে দেবো, অলরেডি পড়িয়েছিলাম আমরা, তো এটা আমি পড়াচ্ছি না, ঠিক আছে, পড়াবো লাস্টে পড়াবো, অলরেডি আমি যেহেতু পড়িয়ে দিয়েছি কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমরা তো ছিলাম না। হ্যাঁ ঠিক আছে,
আমি লাস্টে বেলা পড়ি দেবো এটা, ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা হলো আমাদের ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, আমাদের আমাদের ইয়েগুলো সব হয়ে গেল, ক্ষুদ্র অনুসমূহ সব হয়ে গেল। মনে আছে ক্ষুদ্র ছিল, কি কি ছিল ক্ষুদ্রতে? সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, দেন নিউক্লিওটাইড নিউক্লিওসাইড পরে করা বললাম, ঠিক আছে? এরপর কি আছে বলো আমাদের? বৃহৎ অণু, যেহেতু বৃহৎ অণু। এর মজাদার, ঠিক আছে? বেশি বেশি লাগবে না এখানে, কম কম জিনিস পড়াবো, বাট মজা লাগবে তোমাদেরকে। যেটা যেটুকু লিখাবো একটু ভালো করে মন দিয়ে শুনিও আর লিখিও। তাহলে এই এই যে আমাদের এটা ছিল, এটাকে আমি আবার আবার কপি করছি, সবাই একটু এটা আবার টুকে নিই, ঠিক আছে? কারণ এখানে জটিল সংখ্যা তো পড়তে হবে আমাদের তো। সবাই শুধু এইটুকু টুকো, যেটুকু আমি বলছি সেটুকু টুকো, এতটুকু টুকতে হবে না, এইটুকু টুকো সবাই। কারণ আমরা করবো কি এখন বলো? বুঝতে পারলে কোনটা টুকতে হবে সবাইকে? জটিল শর্করা। হ্যাঁ, এটা টুকে নাও। এবার অলিগোস্যাকারাইডের মধ্যেও ভাগ করে নাও সবাই একটু। অলিগোস্যাকারাইডের মধ্যে যদি কটা বলেছিলাম বলো? 2 থেকে 9টা মোটামুটি, তাই না? মনে আছে? 2 থেকে 9টা বা মোটামুটি থাকে, সেটাকে বলা হয় আমাদের অলিগোস্যাকারাইড, বলেছিলাম তো। তো সেই অলিগোস্যাকারাইডে হচ্ছে আমাদের 2 থেকে 9টা থাকে। সেই 2 থেকে 9টা যদি থাকে, তাহলে দুটো যদি থাকে, তাহলে সেটা কি বলবো আমরা? ডাইস্যাকারাইড বলতে পারি, বলো? ডাইস্যাকারাইড। ডাইসেসি। হুম, তাহলে দুটো যদি থাকে হ্যাঁ স্যার। ডাইস্যাকারাইড। তাহলে যখন এটা হতে পারে, এটা কি কি হতে পারে বলো? স্যার ওরা ডাইস্যাকারাইড না মনোস্যাকারাইড, তো মনোস্যাকারাইড লিখেছে। মনোস্যাকারাইডটা একটা হবে। মনোস্যাকারাইড তো একটা হতে থাকে না? যেটা প্রথমে সরল শর্করা পড়লাম, ওটা কি ছিল বলো? সরল শর্করা গুলো মনোস্যাকারাইড ছিল না ডাইস্যাকারাইড ছিল এখানে? এখানে এগুলো এগুলো কি ছিল? গ্লুকোজ, এগুলো কি ছিল আমাদের? গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো সব ছিল হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। কি হয়? এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। যদি ভুলে যাও তো লিখে নাও এখানে। তাহলে সরল শর্করা এখানে লিখে নাও সবাই যদি। আচ্ছা, আমি লিখে নিই মনোস্যাকারাইড কথাটা, লিখে নাও একটু। সরল শর্করাকে মনোস্যাকারাইড বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? মনোস্যাকারাইড। কারণ কারণ কি? শর্করার কয়টা অণু আছে এখানে? একটাই অণু আছে, হ্যাঁ, সেজন্য আমাদের এটা বলা হয় মনোস্যাকারাইড। মনে লাগবে সবার? সরল শর্করা বা একক শর্করা বা মনোস্যাকারাইড, ঠিক আছে? নেক্সট লিখ হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। সেটা কার মধ্যে পড়ছে আমাদের বলো? অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ছে। তাহলে কটা অণু থাকবে ওখানে ডাইস্যাকারাইডে? দুটো। সেরকমই কি হবে? ট্রাই হবে। হ্যাঁ স্যার। সেরকমই কি হবে? টেট্রা হবে। ওরকম হতে থাকবে, ঠিক টেট্রা, আছে? পেন্টা হবে, পেন্টা হবে, এক্সা হবে, যেরকম হতে থাকবে, ঠিক আছে? আমি লিখাচ্ছি না সবগুলো, ওরকম হতে থাকবে। অক্টা, অক্টা। হ্যাঁ, তো এগুলো হতে থাকবে। আর সেরকম আবার যদি খুব বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? তখন বলবো তাহলে স্যার বলো, একটু নিচে নামান। সেটাকে বলবো আমরা হচ্ছে পলিস্যাকারাইড। চলো এবার লিখো সবাই। তাহলে ফার্স্ট পয়েন্ট জটিল শর্করা লিখো সবাই। ফার্স্ট পয়েন্ট লিখো। এবার সবাই একটু পয়েন্ট করে লিখে নাও, যা মুখে বললাম। একাধিক সরল শর্করা বা ব্র্যাকেট লিখে নাও সবাই, মনোস্যাকারাইড এ জটিল শর্করা তৈরি হয়। কেমন করে তৈরি হয় আমরা আসছি ওটাতে। তাহলে একাধিক সরল শর্করা বা মনোস্যাকারাইড দিয়ে আমাদের জটিল শর্করা বা অলিগোস্যাকারাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? বা পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। নেক্সট জটিল শর্করার মধ্যে এখানে আমাদের কি কি হচ্ছে বলতো? আমাদের ডাইস্যাকারাইড হচ্ছে আবার কিছু কিছু, বা পলিস্যাকারাইড হচ্ছে কিছু কিছু। তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ কি? লিখে নাও সবাই।
তোমাদের লেভেলে ডাইস্যাকারাইড লাগবে, ডাইস্যাকারাইড। উদাহরণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্টার্ট দিয়ে দাও। তাদের পরপর লিখাচ্ছি এবং কি কি দিয়ে গঠিত সেগুলো লিখাচ্ছি, ঠিক আছে? সবাই লিখো এরকম করে, আমি যেরকম করে লিখাচ্ছি সেরকম করে লিখবো সবাই, ঠিক আছে? সবাই ফার্স্টে লিখো হচ্ছে মল্টোজ। কি? মল্টোজ। কেউ কিছু বলবে? ঠিক আছে, মল্টোজ। তাহলে মল্টোজ কি কি দিয়ে গঠিত জানো কেউ? গ্লুকোজ ভেরি গুড। তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ এইভাবে লিখে সবাই, ঠিক আছে? এগুলো আমি অলরেডি বলেছি, আমি কোনো কোথাও জায়গায়, ঠিক আছে? আর কি হয় বলো? ল্যাকটোজ। ল্যাকটোজ কি কি দিয়ে গঠিত? গ্লুকোজ আর ঠিক, লিখে নাও। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে? গ্লুকোজ প্লাস ল্যাকটোজ। তাহলে এগুলো নিজে নিজে কি হবে বলো সবগুলো? গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলো কি হবে? সরল শর্করা হবে তো, মনে আছে? সরল শর্করা দিয়ে তো আমাদের জটিল শর্করাটা তৈরি হচ্ছে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে সরল শর্করা বা মনোস্যাকারাইড। গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলো যা লিখাচ্ছি ডান দিকে যেগুলো লিখেছি সবগুলো হচ্ছে সরল শর্করা, বাঁ দিকে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে ডাইস্যাকারাইড বা বহু শর্করা বা যৌগিক শর্করা বলতে পারো, ঠিক আছে? আর কি হয় বলো? সুক্রোজ। এটা যাবে গ্লুকোজ প্লাস, ঠিক আছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ নিয়ে তৈরি হচ্ছে আমাদের সুক্রোজ। আচ্ছা, সুক্রোজের একটা নাম আছে জানো? সুক্রোজ কি বলা হয়? সুক্রোজ বলা হয় ইনভার্ট সুগার। কি বলা হয় সুক্রোজকে? ইনভার্ট সুগার। বিজ্ঞান। স্যার টেবিল সুগারও তো বলে। হ্যাঁ, ওগুলোর নামগুলো আরো নাম আছে, আমি পরে পরে বলছি ওগুলো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হয়েছে, নেক্সট লিখো। হয়েছে স্যার। হ্যাঁ, তাদের লিখো, তাদের একটু টাইম, তাদের লিখো, তোমাদের কাছে টাইমটা কম। এবার লিখো এই যে আমাদের দুটো মনোস্যাকারাইড অণু আমাদের যোগ হয়ে তৈরি হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। তাহলে কি দ্বারা যোগ হচ্ছে? নিশ্চয়ই একটা বন্ধনী দ্বারা যুক্ত হবে। তাহলে কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়? আমরা পড়েছিলাম প্রোটিনের আগে কি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে আমাদের, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা স্যার। হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে আমাদের পেপটাইড বন্ধনী দ্বারা। অ্যামাইনো অ্যাসিড গুলি পরপর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। সেরকমই আমাদের একক শর্করা বা মনোস্যাকারাইড গুলো পরপর গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে আমাদের বহু শর্করা বা আমাদের এগুলো ডাইস্যাকারাইড, এগুলো ডাইস্যাকারাইড তৈরি করছে। তো লিখে নাও সবাই, সবাই একটু লিখে নাও। মনোস্যাকারাইড গুলি পরস্পর, মনোস্যাকারাইড গুলি পরস্পর পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা, গ্লাইকোসাইডিক
বন্ধনী দ্বারা যুক্ত থাকে। মনে থাকবে সবাই? স্যার গুলির পরে কি লিখছে? পরস্পর মানে একে অপরের সঙ্গে। বুঝছে? নেক্সট লিখো সবাই। এটা তো গেল আমাদের ডাইস্যাকারাইড। আর কি আছে বলো আমাদের? পলিস্যাকারাইড আছে তাই না? লিখে নাও সবাই পলিস্যাকারাইড। হ্যাঁ স্যার। লিখো পলিস্যাকারাইড। ঠিক আছে? তাহলে এটাও নিশ্চয়ই পরস্পর যুক্ত হয়ে কি কি দ্বারা যুক্ত হবে? এখানেও গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হবে, কারণ যখন অনেক বেশি থাকবে তখন সেটাও তো গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকবে, তাই না? তো এখানেও গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হবে। উদাহরণ কি পলিস্যাকারাইডের? গ্লাইকোজেন, সেলুলোজ, শ্বেতসার। উদাহরণ লিখো শ্বেতসার বা স্টার্চ। কি দ্বারা গঠিত হয়? অনেকগুলি কি দ্বারা? গ্লুকোজ অণু দ্বারা। ঠিক আছে? মনোস্যাকারাইড দ্বারা। আচ্ছা, এখানে দুটো তোমাদের লেভেলে লাগে না, তো আমি বলে দিচ্ছি। শ্বেতসারের যে আমাদের পলিস্যাকারাইডটা আছে সেটার দুটো ভাগ থাকে। একটা বলা হয় কি বলা হয় জানো? কেউ কেউ জানো? একটাকে বলা হয় অ্যামাইলোজ। কি বলে? অ্যামাইলোজ। আর একটাকে বলা হয় অ্যামাইলোপেকটিন। এর নামটা লিখে রাখো, তোমাদের যদি পরীক্ষাতে কোনোদিন দিয়ে দেয় তাহলে যাতে না ঘাবড়ে যাও। অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। ঠিক আছে? শ্বেতসারের দুটি উপাদান। নেক্সট আর কি হয় আমাদের? লিখে নাও সবাই সেলুলোজ। তো এটা কি দ্বারা গঠিত বলো? এটাও অনেকগুলি গ্লুকোজ অণু দ্বারা গঠিত, তাই না? তোমরা বলতে পারো স্যার অনেকগুলি গ্লুকোজ অণু দ্বারা তো শ্বেতসার গঠিত, অনেকগুলি গ্লুকোজ অণু দ্বারা সেলুলোজ গঠিত, দুটো আলাদা কিভাবে করবো? তো এখানে গ্লুকোজ অণুগুলো পরস্পরের সঙ্গে বন্ধনের ডিফারেন্স থাকে। তো কোনো জায়গাতে ধরো 1 নম্বরের সঙ্গে 4 নম্বর লাগছে, কোনো জায়গাতে ধরো 1 নম্বরের সঙ্গে 6 নম্বর লাগছে, তাহলে এইভাবে বন্ধনের সঙ্গে ডিফারেন্স থাকে। ঠিক আছে? যেরকম শ্বেতসারের ক্ষেত্রে 1-6 লিঙ্কেজ থাকে, মানে 1 নম্বরের সঙ্গে 6 নম্বর লাগে। ঠিক আছে? আবার সেলুলোজের ক্ষেত্রে 1-4 লিঙ্কেজ থাকে, তো 1 নম্বরের সঙ্গে 4 নম্বর থাকে যুক্ত। তো এগুলো তোমাদের লাগবে না, আমি বলবো না ওগুলো। তো জাস্ট জেনে রাখো অনেকগুলি গ্লুকোজ অণু দ্বারা এটা। ঠিক আছে? আর কি থাকে উদাহরণ? স্যার সেলুলোজ হলো। বিটা, স্যার বিটা গ্লুকোজ লিখিয়েছে, তো ওটা বিটা গ্লুকোজটা, এটা একটু বুঝিয়ে দেন। বিটা গ্লুকোজ বুঝাবো? আচ্ছা, ওটা লাগে না তোমাদের, তো লিখে নাও একটু। আর যদি অ্যামাইলোজের ক্ষেত্রে লিখে দাও, এখানে যে বন্ধনীটা থাকে সেটা বন্ধনী কোন বন্ধনী লিখে নাও? আলফা 1-6 বন্ধনী। বন্ধনী না লিখে লিঙ্কেজ লিখো সবাই, লিঙ্কেজ। এখানে থাকে আলফা 1-6 লিঙ্কেজ। হোয়াট ইজ আলফা বিটা তোমাদের লেভেলে লাগবে না, আমি বলছি না। বিটা আলফা একটু বুঝে দরকার নেই, তোমাদের লেভেলে লাগবে না, এগুলো বড়দের লাগে। 11-12 এর সিলেবাসে আছে, এগুলো তোমাদের লাগবে না।
জাস্ট এটা মনে রাখো, আলফা 16 লিঙ্কেজ থাকে হচ্ছে আমাদের শ্বেত স্যারে। আর সেলুলোজে কোন কোন লিঙ্কেজ থাকে লিখে নাও, বিটা 14 লিঙ্কেজ থাকে। মনে থাকবে সবার, বিটা 14 লিঙ্কেজ। আচ্ছা, অনেক সময় যায় পরীক্ষাতে কোন গ্লুকোজ দ্বারা গঠিত হয়, আসলে এটা যদি আরো ভালো করে বলতে বলতে চাও তাহলে এখানে গ্লুকোজ না বলে ডি গ্লুকোজ বলা আরো বেশি ভালো, ঠিক আছে? তো ডি এন এরকম ভাগ করা হয়, ঠিক আছে, ডেক্সট্রোরোটারি লিভারোটারি। তো এগুলো তোমাদের লাগবে না বলছি আমি, ডি গ্লুকোজ। আর কি হয়, এটা গেল একটা, এটা গেল একটা, আর কি হয় আমাদের পলিস্যাকারাইড, গ্লাইকোজেন হয় তো, হয় না? হ্যাঁ স্যার। তাহলে উদ্ভিদদের আমাদের সঞ্চিত খাবার, আমাদের উদ্ভিদদের যেগুলো, যেটা প্রধানত খাবার সেটা কি আমাদের, আমাদের সেলুলোজ, তাই না? সেলুলোজ কিন্তু কোথায় হ্যাঁ থাকে আমাদের, সেলুলোজ কোথায় থাকে, কোষ প্রাচীরে থাকে না, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোষ প্রাচীরের মুখ্য হ্যাঁ, উপাদান তাহলে কোষ সেলুলোজ। প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের সেলুলোজ। আর আমাদের কি বলবো ওটাকে, উদ্ভিদ কোষে সঞ্চিত কোনটা থাকবে আমাদের, কোনটা থাকবে? সেলুলোজ থাকে। না, সেলুলোজ থাকে না, স্টার্চ থাকে। শ্বেতসার থাকে, ঠিক আছে? স্টার্চ ওটা ভুল থাকে। ওটা ভুল বললাম, শ্বেতসার থাকে, ঠিক আছে? তো এটা লিখে দিতে পারো যে উদ্ভিদ কোষের, উদ্ভিদদের বিভিন্ন অংশ সঞ্চিত থাকে, উদ্ভিদদের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে, কে, শ্বেতসার। আর এটা কি, সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান, তো আমরা লেখাচ্ছি না, যারা সবাই জানে। আর কি আছে বলো, গ্লাইকোজেন, ওটা লেখা হয়েছে, উদ্ভিদের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে, লিখে না তাড়াতাড়ি, উদ্ভিদের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে, এটা লিখে নাও, গ্লাইকোজেন। উদ্ভিদের সঞ্চিত থাকছে আমাদের শ্বেতসার, আর প্রাণীদের সঞ্চিত কি থাকবে আমাদের, গ্লাইকোজেন গ্লাইকোজেন। রক্ত লিখে নাও, প্রাচীরে সঞ্চিত থাকে। কোথায় এটা, প্রাণীদের, হয়েছে? তো এটা কি দ্বারা গঠিত বলো, এটা হচ্ছে আমাদের বিটা গ্লুকোজ দ্বারা, সরি, এটা এটা না, এটা আগেরটা ছিল বিটা গ্লুকোজ, মনে আছে? এটা হচ্ছে আমাদের বিটা গ্লুকোজ, যদি ডি গ্লুকোজ বলে আবার এটাকে বিটা গ্লুকোজ বলতে পারে, ঠিক আছে, বিটা গ্লুকোজ। আর এটা কি বলবো বলো, এটা হচ্ছে আমাদের আলফা গ্লুকোজ দ্বারা, আলফা গ্লুকোজ দ্বারা। এবার আলফা কি বিটা কি তোমাদের লেভেলে লাগবে না, ছবির মাধ্যমে বোঝাতে হয় এটা আলফা বিটা, তো তোমাদের লাগবে না, চাপ নেবে না। হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট লিখ হচ্ছে, মনে আছে আমরা বলেছিলাম মেনলি আমাদের যে কার্বোহাইড্রেট সেটা শর্করা কত, কোন ফর্মুলা ছিল, CnH2O ছিল, মনে আছে সবার? হ্যাঁ CnH2O, এটা সাধারণ সংকেত বলেছিলাম। তো অনেক সময় এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত, তাই না? এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। কিন্তু সবসময় এটা নিয়ম মেনে চলবে এমন কোনো কথা নেই, তো ব্যতিক্রম লিখে নাও একটা, যেটা নিয়ম মেনে চলে না, ব্যতিক্রম লিখো, C6 C6 H12O5, দেখো তো মিললো, এটা আগেরটা নিয়ম সঙ্গে মিলেছে না আলাদা হয়েছে? এটা যদি করতে চাও তাহলে হবে কি, সি, ধরো সি এন এর জায়গাতে 6 বসাবে, এন এর জায়গাতে যদি 6 বসাও তুমি, তাহলে C6 মিললো, H12 ওটাও মিললো, কিন্তু ও কি হবে বলো,
6 হয়ে যাবে তো, ও তাই না? 6 হওয়ার তাহলে ও 6 না হয় কি আছে এখানে, 5 আছে। তাহলে ওই সাধারণ সংকেতটা ফলো করছে না আলাদা হচ্ছে? আলাদা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। তো লিখে নাও, এইটাকে কি বলা হয়? এটাকে র্যাফিনোজ কি বলে? সরি, র্যাফিনোজ বলছি, র্যামনোজ ভুল বললাম, র্যামনোজ, র্যাফিনোজ না, এটাকে বলা হয় র্যামনোজ। কি বলে? র্যামনোজ। C6H12O5। তাহলে এই সাধারণ সংকেতে সংকেত মেনে চলে না, ঠিক আছে? লিখা হলে বলো তোমার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ভাগ করলাম আমরা, যে কটা শর্করা অণু দিয়ে গঠিত হচ্ছে সেটার উপর ভাগ করে আমরা ভাগ করলাম। যে একটাকে বলা হয় মনোস্যাকারাইড, একটাকে বলছে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এভাবে ভাগ করলাম। আর একটা হিসাবে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়। তো এটা লিখে নাও সবাই, যে 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 কোন কোন শর্করা যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে। লিখে নাও, কোন কোন ধরনের সরল শর্করা যুক্ত হয় তার উপর নির্ভর করে। বুঝতে পেরে গেছো তোমরা এটা এখনই? কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করা হয়। তোমরা বলো, দেখলে ডাইস্যাকারাইডে দেখলে কিছু কিছু ডাইস্যাকারাইড একই জিনিস দিয়ে গঠিত হচ্ছে, আবার কিছু কিছু জিনিস দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে গঠিত হচ্ছে, মনে আছে? মল্টজে দেখো, একই জিনিস দিয়ে গঠিত হয়েছে না আলাদা আলাদা জিনিস দিয়ে গঠিত হয়েছে? একই। একই। আবার দেখো সেলুলোজে, দেখো একই জিনিস দিয়ে গঠিত হয়েছে না আলাদা জিনিস দিয়ে গঠিত হয়েছে? একই গ্লুকোজ অণু দ্বারা, একই। শুধুমাত্র সেরকম শ্বেতসারও কি একই অণু দ্বারা গঠিত হচ্ছে? সেরকম এগুলো একই অণু দ্বারা গঠিত হচ্ছে। কিন্তু সুক্রোজ দেখো তো, একই জিনিস দিয়ে গঠিত হয়েছে না আলাদা আলাদা জিনিস দিয়ে গঠিত হয়েছে? আলাদা। আলাদা। তাহলে এগুলো সব হয়ে যাবে আমাদের হেটেরোপলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা জিনিস দিয়ে গঠিত হয়। আর যেগুলো আমাদের একটা জিনিস দিয়ে গঠিত হয় সেটাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড। কি বলা হয়? হোমোপলিস্যাকারাইড। ঠিক আছে, লিখা হয়েছে তোমার? উদাহরণ লিখো। একটাকে বলা হয় কি বলো? হোমোপলিস্যাকারাইড, একটাকে বলা হয় হেটেরোপলিস্যাকারাইড। লিখে নাও তোমার। হেটেরো এই অবধি থাকবে তোমাদের কাছে, ঠিক আছে? হেটেরো, ঠিক আছে? তাহলে হোমোপলিস্যাকারাইডটা কি লিখবো আমরা? একই রকমের শর্করার মধ্যে গঠিত, বলতে পারি একই রকমের সরল শর্করা সমন্বয়ে গঠিত। আর এটা কি হলো আমাদের?
বলতে পারি ভিন্ন ভিন্ন রকমের, তাহলে ভিন্ন ভিন্ন রকমের সরল শর্করা দেব। সরল উদাহরণ পলিস্যাকারাইডের অলরেডি পড়েছি তো আমরা। তো যেহেতু পলিস্যাকারাইড বলা হয়, তো সেক্ষেত্রে আমরা ওই মল্টোজ এগুলোকে বলি না আমরা, যেহেতু মল্টোজ তো আমাদের কার মধ্যে পড়ছে বলো, অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ছে তো, তাই না? অলিগোস্যাকারাইডের মধ্যে মল্টোজ পড়ছিল তো, অলিগোস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইডের মধ্যে আমাদের মল্টোজ পড়ছিল, তো যেহেতু পলিস্যাকারাইড না, সেটা আমরা উদাহরণ দিই না ওটা। তো আমরা বলতে পারি স্টার্চ, স্টার্চ হবে। বলো হোমোপলিস্যাকারাইড উদাহরণ স্টার্চ বলতে পারি। স্টার্চ কি একটা জিনিস দিয়ে তৈরি হয়েছিল, কি দিয়ে তৈরি ছিল? গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস ডট 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 এবার তৈরি হয়েছিল, তাই না? আর কি হয় বলো, আরেকটা উদাহরণ বলো। ফ্রুক্টোজের পলিমারের নাম জানো? গ্লুকোজের পলিমারের নাম হচ্ছে স্টার্চ বা সেকশন। এটা ফ্রুক্টোজের পলিমারের নাম বলো। কি জানো কেউ? বললেন স্যার? ফ্রুক্টোজের পলিমারের নাম তো, এগুলোকে আমরা বলতে পারি না স্টার্চ একটা, স্টার্চটা কি একটা অনেকগুলো জিনিস দিয়ে তৈরি হচ্ছে, তাহলে স্টার্চটাকে আমরা পলিমার বলতে পারি তো। পলিমার মানে কি, যেগুলো অনেকগুলো জিনিস দিয়ে তৈরি হয়। আর যেটা যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটাকে আমরা কি বলতে পারি বলো, মনোমার বলতে পারি তো। হ্যাঁ স্যার। তাহলে আমি বললাম যে ফ্রুক্টোজের একটা পলিমারের নাম বলো। ফ্রুক্টোজের একটা পলিমারের নাম হচ্ছে ইনিউলিন। কি বলা হয়? ইনিউলিন। এটা কার দ্বারা গঠিত বলো? ফ্রুক্টোজ প্লাস ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ সঙ্গে নাকি গ্লুকোজ আসবে বলো? কোনদিন আসবে? আসবে না, কারণ সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, মানে শুধুমাত্র ফ্রুক্টোজই থাকবে। যেখানে ফ্রুক্টোজ থাকবে শুধুমাত্র ফ্রুক্টোজ থাকবে, যেখানে গ্লুকোজ থাকবে শুধুমাত্র গ্লুকোজই থাকবে। ওই যে নেক্সট মাইক টপ করে দাও। নেক্সট লিখো। এবার আমাদের আসে হচ্ছে আমাদের হেটেরোপলিস্যাকারাইড। হেটেরোপলিস্যাকারাইডের উদাহরণ কি হবে? পেকটিন। তাহলে কেন কাইটিন, উদাহরণ লিখো কাইটিন। লিখতে পারো পেকটিন। লিখতে পারো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সব হেটেরোপলিস্যাকারাইড উদাহরণ। এই তাহলে বলি সবাই। তাহলে লাস্ট আজকে শর্করার ভূমিকা লিখে শেষ। স্যার কাইটিন তো স্যার হোমোপলিমার বলছেন। বুঝতে পারলাম না, আরো বলো। কাইটিনটা স্যার হোমোপলিস্যাকারাইড বলেছিল। কাইটিন, হ্যাঁ স্যার। কাইটিন হোমোপলিস্যাকারাইড বলেছে? কাইটিন হোমোপলিস্যাকারাইড, কাইটিন তো আই থিঙ্ক হ্যাঁ হোমোপলিস্যাকারাইড হতে পারে, কিন্তু আমার কাইটিন আবার রিসোলি হয়, ঠিক আছে? দাঁড়াও আমি দেখে নিচ্ছি একবার, দাঁড়াও কাইটিনটা লিখো না, দেখে নিচ্ছি। হ্যাঁ কাইটিন হোমো হবে ঠিক, এটা কাইটিনটা লিখে নাও। আসলে কাইটিনটা যে জিনিস দিয়ে গঠিত ওই জিনিসটা লিখতে গেছিলাম, কাইটিন হবে। ঠিক, ভালো বলেছো, ভালো মনে করেছো, ঠিক আছে? এক ধরনের হয় স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বা সাংগঠনিক পলিস্যাকারাইড, তো ওটা হচ্ছে আমাদের কাইটিন সেলুলোজ এগুলো নিয়ে একসঙ্গে গঠিত হয়, ঠিক আছে? তো সেই জন্য আমরা বলি ওটাকে। স্যার এটা তো আরেকটা উদাহরণ দেখিয়েছি। কি বলো? আরো হয়তো আমি একটা বললাম তো, জাস্ট আরো হয়তো। আর কি জানো বলো? আহ
আরো বিভিন্ন রকম নাম হয়, বড় বড় নাম হয়, ঠিক আছে, সেগুলো আমরা লিখাতে চাইছি না। হেটেরোগ্লাইক্যান, আগার হয়, এগুলো হচ্ছে আমাদের সব হেটেরোপলিস্যাকারাইড। এর মধ্যে আগার লিখতে পারো, পেকটিন, আগার, এগুলো সব হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। পেপটাইডোগ্লাইক্যান, এগুলো সব হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড বলবো, ঠিক আছে। হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো সব হেটেরোপলিস্যাকারাইড বলবো। ব্যাস এটুকু লিখো তাহলে হবে, আর কিছু লিখতে হবে না আমাদের। আচ্ছা, কাইটিন যে লিখেছিলাম, কাইটিন কি দিয়ে গঠিত জানো কেউ সবাই? এটা তোমাদের পরীক্ষার মধ্যে নেই, এক্সট্রা পয়েন্ট লিখে নাও। কাইটিন কি দিয়ে গঠিত? তো কাইটিন কার দিয়ে দেখা যায় বলো? স্যার ছত্রাকে। ছত্রাক কোষ প্রাচীর। আর আর ছত্রাক তো করো তোমাদের ফাঙ্গার মধ্যে, আর কার দিয়ে দেখা যায়? ছিল মনে আছে প্রথমটা দিয়ে হ্যাঁ স্যার। কাইটিন? সেই কাইটিনটা কার পলিমার? কাইটিনের পলিমার মনোমারের নাম কি? মানে কাইটিন কি দিয়ে গঠিত? লিখে নাও, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, লিখে নাও। এন অ্যাসিটাইল, এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, গ্লুকোসামিন বা জামিন। এটা জাস্ট একটু তোমাদের বলে দিলাম, যদি কোনোদিন চলে আসে। আচ্ছা এই অবধি যাক, তোমাদের পরে ভূমিকাটা নেক্সট লিখে দেবো চারটায়। বলো, বুঝতে পারলে সবাই? কোনো ডাউট? যারা যারা ওই ক্লাস করতে চাও, মানে স্যারের কে ক্র্যাশ কোর্স বা কিছু জয়েন করতে চাও, তাহলে বঙ্গিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও সবাই। নাম্বার দিয়ে দিচ্ছি আমি বঙ্গিম স্যারের।